আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আহিয়ানের পরী লেখনীতে ফারজানা মনি পর্ব ৭১। বিকেল ৫টা। জুনাইরা তিদাকে পড়িয়ে চলে গেছে প্রায় আধ ঘন্টা আগে। আগামীকাল তার রেজাল্ট বের হবে, সেসবে তার মাথা ব্যথা নেই। আগে হলে হয়তো সে টেনশনে আজ সারা রাত ঘুমাতে পারত না। তবে সে ইদানিং এমনিতেই রাতে ঘুমাতে পারে না। রেজাল্টের টেনশনের কোনো প্রয়োজন নেই। রেজাল্টের কিছুদিন পরেই তার অ্যাডমিশন টেস্ট। তিদা ব্যালকনির দোলনায় বসে বই খুলে রেখেছে ঠিকই, কিন্তু চোখ বইয়ের পাতায় নেই। তার দৃষ্টি স্থির হয়ে আছে ব্যালকনির পাশের বিশাল আকাশমণি গাছটার দিকে। গাছটার মোটা ডালগুলো দেখে বারবার সেই রাতের কথা মনে পড়ছে। আহিয়া থেকে তিদা সেদিনের ঘটনা সবই শুনেছে। নিজের জীবন বাজি রেখে আহিয়ান ভাইয়ের ৩ তলা পর্যন্ত গাছ বেয়ে আসা সত্যিই ভয়াবহ ছিল। আহিয়ানের কথা মনে পড়তে অজান্তে তিদার চোখ ভিজে উঠল আবারও। খুব আস্তে ফিসফিস করে বলল, "আমি আপনাকে বুঝতে পারি না আহিয়ান ভাই।" কথাটা বাতাসে মিলিয়ে গেল। ঠিক তখনই নিচ থেকে আহিয়ার চিৎকার ভেসে এলো, "কিউটি পাই, নিচে আয় তাড়াতাড়ি!" ফিদা চোখের জল মুছে রেলিং এর কাছে এসে দাঁড়িয়ে বাগানের দিকে উকি দিল। "কি হয়েছে আপু?" আহিয়া মুখ ভরা হাসি নিয়ে বলল, "এদিকে এসে দেখ কে এসেছে, তাড়াতাড়ি আয়।" মনে না চাওয়া সত্ত্বেও তিতা রুম থেকে বেরিয়ে হাঁটলো বাগানের দিকে। একটু এগিয়ে যেতেই গাছের আড়াল থেকে কেউ বেরিয়ে এসে ওকে জাপটে ধরে বলল, "সারপ্রাইজ!" তীরা ভয়ে থতমত খেল। ভালোভাবে তাকিয়ে দেখলো উষা তাকে জড়িয়ে ধরে আছে। মেয়েটা বুকে থুতু দিয়ে উষার মাথায় চাটি বসিয়ে দিল। "এই বেয়াদব, ভয় দেখালি কেন?" উষা খিলখিলিয়ে হেসে উঠল। "তোমার মতো ভূতকে ভয় দেখাতে পেরে আমার জীবন ধন্য।" কথাটা বলেই উষা দৌড় দিল সামনের দিকে। তীরা নিজেও ছুটল ওর পিছু পিছু। পাশ থেকে আহিয়া ওদের দৌড়াদৌড়ি দেখে কোমরে হাত দিয়ে হাসছে। আহিয়ান কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছে। পার্কিং এ নিজের বাইকটা রেখে বাড়ির দিকে যাওয়া ধরতেই তার নজর আটকালো বাগানের দিকে। তিতা হালকা গোলাপি কালারের কোমর অব্দি শর্ট টপসের সাথে নীল কালারের স্কার্ট পরে আছে, গলায় ঝোলানো নীল ওড়না। বিকেলের বাতাসে তার হাঁটু অব্দি সিল্কি চুলগুলো ছন্দে ছন্দে দুলছে। মাথায় লাগানো হালকা গোলাপি হেয়ার ব্যান্ডের কারণে তাকে যেন আরো কিউট দেখাচ্ছে। ভাবনার মাঝে কেউ এসে জোরে ধাক্কা খেলো ওর সাথে। আহিয়ান নিজের জগতে এতটাই মত্ত ছিল যে নিজেকে আর সামলাতে পারল না। ঠাস করে বসে পড়ল মেঝেতে। সে কিছু বলার আগেই সামনে থেকে ভেসে এলো মেয়েলি আর্তনাদ, "কোন খাম্বারে! মরতে আসার আর জায়গা পাইল না! ইস, আমার কোমর!" আহিয়ান সামনে তাকাতেই দেখলো চিধা কোমর চেপে বসে আছে। এই মেয়েটাকে সেকেন্ড কয়েক আগেই তো দেখলো একটু দূরে দৌড়াদৌড়ি করছে, তাহলে তার সামনে কখন এলো? ওর ভাবনার মাঝেই তিতা আবারও আর্তনাদ করে উঠল, "গেল রে, আমার কোমরটা বুঝি গেল!" আহিয়ান কিছু বলার আগেই পাশ থেকে খিলখিল হাসির শব্দ পেল। সে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল আহিয়া ও উষা এভাবে হাসছে। নিজের এমন অবস্থায় বোনদের দেখে আহিয়ান বেশ থতমত খেল। সে ঝটপট উঠে দাঁড়িয়ে তিতার দিকে হাত বাড়িয়ে দিল। নিজের সামনে পুরুষালী হাত দেখে তিতা ভাবল নিজের আব্বু ভাইয়া কেউ হবে। সে হাত বাড়িয়ে সামনে তাকালে যেন ৪৪০ ভোল্টের ঝটকা খেল মেয়েটা। তার সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে আহিয়ান ভাই। লোকটার মুখে তেমন কোনো ভাবান্তর নেই। তার দিকেই এক হাত বাড়িয়ে আছে। কিছু একটা ভেবে তিতা নিজের অল্প বাড়িয়ে দেওয়া হাতটা গুটিয়ে নিল। অতঃপর বহু কষ্টে উঠে ধীরে ধীরে হাঁটা ধরল বাড়ির দিকে। আহিয়ান এখনো এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে তেমন কিছু বোঝা না গেলেও ভিতরে বিধ্বংসী ঝড় চলছে। তিতার এসব অ্যাভয়েড গুলো সে আর নিতে পারছে না। আহিয়ানের চোখ মুখ মুহূর্তে লাল হয়ে উঠল রাগে। সে এক দৃষ্টিতে তিতার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। বাড়িয়ে দেওয়া হাতটা গুটিয়ে শক্ত করে মুষ্টিবদ্ধ করল। তাকে দেখে মনে হচ্ছে নিজের ভেতরে জমে থাকা রাগ, অভিমান আর অসহায়ত্বকে কোনো মতে চেপে রাখল সে। আহিয়া আর উষা থমথমে মুখে দাঁড়িয়ে আছে। ভাইয়া যে রেগে গেছে সেটা তাদের বুঝতে অসুবিধা হয়নি একটুও। আহিয়ান বোনদের দিকে একবার তাকিয়ে আর এক মুহূর্ত দাঁড়ালো না এখানে। গম্ভীর মুখে বাড়ির ভেতরে চলে গেল। উষা আহিয়া আপুর থেকে তিদার সম্পর্কে টুকটাক শুনেছে। আহিয়ান ভাই চলে যেতেই সে আহিয়া আপুকে জিজ্ঞেস করলো, "আপু, এদের ব্যাপার কি বলতো? তিধা আপু তো এতদিন দেওয়ানা ছিল বড় ভাইয়ার উপর, এখন হঠাৎ পল্টি খেলো কেন?" আহিয়া কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল, "জানি না রে, কিউটি পাই কিছুই বলছে না।"
এদিকে তীরা নিজের রুমে ঢুকতেই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। পিঠ ঠেকিয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল সে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুকের ভেতর থেকে। আহিয়ান ভাই হাত বাড়িয়ে দিয়েছিলেন, তবুও সে ধরেনি। ভাবতেই চোখ বেয়ে আবারও দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। কিউটি পাই, দরজা খোল। আহিয়া আপুর কণ্ঠ। তীরা তাড়াতাড়ি চোখ মুছে দরজা খুলে দিল। আহিয়া ভেতরে ঢুকেই কোমরে হাত রেখে বলল, বলতো দেখি, এত বড় নাটক করলি কেন? তীরা অবাক হওয়ার ভান করল। কি করেছি আমি? ভাইয়া যখন তোকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দিল তখন হাতটা ধরলি না কেন? তীরা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জোর করে হাসলো। আমি নিজেই উঠতে পারবো, তাই ধরিনি। আহিয়া চোখ শুরু করে তাকালো। মিথ্যা কথা। তুই ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছিস। সিধা এবার জানালার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, অন্যের বয়ফ্রেন্ড থেকে দূরে থাকাই ভালো। আহিয়া কথাটার অর্থ বুঝতে পারল না। দূরে থাকবি মানে? আর কার বয়ফ্রেন্ড? সিধা মৃদু হেসে বিষয়টা ঘুরিয়ে দিল। সে আহিয়া আপুর পেছনে দাঁড়িয়ে থাকা উষার দিকে তাকিয়ে থেকে বলল, তুই একাই এসেছিস? উষা হেসে জানালো, আরে না, আব্বু আম্মু এসেছে। আজকে থাকবি তো? হুম, কয়েকদিন থাকবো। বইপত্র নিয়ে এসেছি, এখান থেকেই কলেজে যাব। তবে আব্বু আম্মু বোধহয় আজকেই চলে যাবে। ঠিক আছে, আমি এখন পড়তে বসবো। তোমাদের সাথে আবার পরে আড্ডা দিব। আহিয়া সন্দেহভরা দৃষ্টিতে আরো কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে অবশেষে বেরিয়ে গেল উষাকে নিয়ে। দরজা বন্ধ করেই ধীরা বিছানায় বসে পড়ল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই বাড়িয়ে দেওয়া হাতটা। আর অন্যদিকে নিজের রুমে ঢুকেই আহিয়ান প্রচণ্ড বিরক্তিতে এক ধাক্কা ড্রেসিং টেবিলের উপর থাকা সকল কিছু ফেলে দিল মেঝেতে। ঝনঝন শব্দে মুখরিত হলো চারপাশ। সে দুহাতে চুল খামচে ধরে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আর কত শাস্তি দিবি আমাকে পরি? একটা ভুলের জন্য কি সারা জীবন এভাবেই দূরে সরিয়ে রাখবি? কথাটা শেষ করেই চোখ বন্ধ করে ফেলল সে। জীবনে প্রথমবারের মতো ছেলেটা বুঝতে পারল প্রিয় মানুষের নীরবতা হাজারটা তীরের চেয়েও বেশি কষ্ট দিতে পারে। আহিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তার এই মুহূর্তে ইচ্ছে করছে তিধাকে আরো কয়েকটা থাপ্পড় মেরে আসতে। সে নিজের রাগ চেপে রাখতে নিজের হাতে জোরে এক কামড় বসিয়ে দিল। দীর্ঘ 5 মিনিট পর জিভে নোনতা স্বাদ ঠেকতেই হাতটা সরিয়ে নিল। ফর্সা হাতে কামড়ের স্থানে বিন্দু বিন্দু রক্তকণা জমে আছে, কিন্তু হাতের জ্বলুনির চেয়ে বুকের জ্বালা বেশি হচ্ছে। সে পরনের শার্টটা টেনে খুলে মেঝেতে ছুঁড়ে মারল। অতঃপর ফ্রেশ না হয়েই বিছানায় আড়াআড়িভাবে শুয়ে তাকিয়ে রইল সিলিং এর দিকে। আজকে আর হসপিটাল থেকে ফিরেই ফ্রেশ হওয়ার চিন্তাও করল না। সিলিং এর দিকে জ্বলজ্বলে দৃষ্টিতে তাকিয়ে থাকা বাদামি চোখের মালিকের মনে কি চলছে তার কিছুই বাহির থেকে দেখে বোঝা সম্ভব নয়। তবে এই নীরবতা বলে দিচ্ছে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ভাবছে সে। দীর্ঘক্ষণ চুপ করে থাকার পর আহিয়ান একা একাই বিড়বিড় করল, তুই ভাবিস আমি নিষ্ঠুর, তাই দূরে সরে থাকিস। অথচ আমার প্রতিটি রাগের শেষ ঠিকানা তুই। দেহটা যদি আঘাতে আঘাতে জর্জরিত হয় তবুও সহ্য করব, শুধু তোর অবহেলাটা সহ্য হয় না। যে নীরবতায় তুই শাস্তি দিস সেই নীরবতাতেই আমি প্রতিদিন মরে যাই। তুই মুখ ফিরিয়ে বাঁচতে শিখেছিস, আর আমি তোকেই ভালোবেসে হারিয়ে যাচ্ছি। সন্ধ্যার পর পর তন্ময় বাড়ি ফিরল। এসেই ড্রয়িং রুমে টুনির নানা নানিকে দেখে টুনির বাপ সালাম দিল। তারপর ভালো মন্দ জিজ্ঞেস করে তার চোখ দুটো খুঁজলো টুনির মাকে। এক পলকে ড্রয়িং রুমটা দেখে হাঁটলো নিজের রুমের দিকে। বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে আছে। তার বাচ্চা বউটা কোথায় কোথায় যে লাফিয়ে বেড়ায় আল্লাহ জানে। তন্ময় শুধু অপেক্ষায় আছে এই মেয়ে একটু বড় হওয়ার, তারপর সে টুনির মার পায়ে শেকল বাঁধবে, বিয়ে নামক শেকল, যাতে তাকে ছেড়ে অন্য কোথাও যেতে না পারে। নিজের রুমে যাওয়ার সময় দ্বিতীয় তলায় প্রতিটি রুমে দরজার দিকে তাকালো সে। হাদিবা ও আব্রাহাম পৌঁছে। তিধার রুমে দরজা বন্ধ। আহিয়ার রুমেরও একই অবস্থা। দুজনেই হয়তো নিজেদের রুমে লেখাপড়া করছে, তাই তন্ময় ডিস্টার্ব করলো না। সে দ্রুত পায়ে হাঁটলো নিজের রুমের দিকে। রাত 8টার দিকে ড্রয়িং রুমে একসাথে সকলের কথাবার্তা শুনে তন্ময় বের হয়ে এলো। তখনই লক্ষ্য করলো সিঁড়ির অপর পাশে লাইব্রেরির দিক থেকে আহিয়ান ভাইয়া আসছে। লোকটাকে আজকাল বুঝতে পারে না সে, যদিও সবসময় গম্ভীর থাকে, তবে ইদানিং যেন একটু বেশিই গম্ভীর। তন্ময় এগিয়ে গিয়ে ভাইয়ার উদ্দেশ্যে মজা নিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, আজকাল লাইব্রেরিতে একটু বেশি আসা যাওয়া করছো? ঘটনা কি?
আহিয়ান ঝটপট জবাব দিল, একই ভঙ্গিতে। লাইব্রেরিতে তোর বোনের জন্য সতীন এনে রেখেছি। বাসর রাতে গিফট করব। তন্ময় যেন মুহূর্তেই ভ্যাবাচ্যাকা খেল। বাসর রাতে বউকে দেওয়ার জন্য এত এত গিফটের কথা সে শুনেছে, কিন্তু সতীন গিফট করার কথা আজকেই প্রথমবার শুনল। ওর ভাবনার মাঝে আহিয়ান আবারও বলল, গিফটটা ভালো হবে না বল? তাকে আর আমার কাছে আসতে হবে না, সেই শূন্যতাটা তার সতীন পূরণ করে দেবে। আমার ডাকে সাড়াও দিতে হবে না, আমি ডাকলেই তার হয়ে তার সতীন চলে আসবে। ইস, ভাবতেই মনে সুখ সুখ লাগে। দুই পাশে দুইটা বউ আর মাঝখানে আমি। তন্ময় বড় ভাইয়ার সুখের কথা ভেবে হাসবে নাকি বোনের দুঃখের কথা ভেবে কাঁদবে, সেটাই এই মুহূর্তে ভুলে গেল বেচারা। কি বলা উচিত, কি করা উচিত সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।